দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। গেল 5 বছরে বিদেশি ঋণ গ্রহণ বেড়েছে প্রায় 42%। ঋণের পাশাপাশি বেড়েছে সুদ আসল পরিশোধের চাপ। কর্তৃত্ববাদী রাজনীতির প্রভাবে দেশের অর্থনীতিতে তৈরি হয়েছে অসম প্রতিযোগিতা। মূলধারার বাইরে রয়ে গেছে অপ্রচলিত খাতের শ্রমজীবীরা। 20 ডিসেম্বর থেকে বাড়ছে পূর্বাঞ্চলের যাত্রীবাহী ট্রেনের ভাড়া। অধিকাংশ ট্রেনের ভাড়া বেড়েছে 5 টাকা থেকে 226 টাকা পর্যন্ত। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। দেশে বেড়েই চলেছে বিদেশি ঋণের বোঝা। সরকারি বেসরকারি খাত মিলিয়ে গেল 5 বছরে বিদেশি ঋণ গ্রহণ বেড়েছে প্রায় 42%। সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয় ঋণ বাড়ার পাশাপাশি এ সময় বেড়েছে সুদ আসল পরিশোধের চাপও, যা সামনের দিনে আরও বাড়বে বলে মত বিশ্লেষকদের। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। মেট্রো রেল থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা কর্ণফুলী টানেল, দেশের এমন বিভিন্ন প্রকল্প করার জন্য সরকার ঋণ নিয়েছে বিভিন্ন বিদেশি সংস্থা থেকে। সরকারের পাশাপাশি ঋণ নিয়েছে দেশের বেসরকারি খাতও। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে 2024 সাল শেষে দেশের বৈদেশিক ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে $10,448 কোটি। 2020 সালেও যার পরিমাণ ছিল $7,355 কোটি। সে হিসেবে 5 বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ গ্রহণ বেড়েছে $3,093 কোটি বা প্রায় 42%। বাংলাদেশে যদি ঋণের ইতিহাস 54 বছরের ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যে আমাদের যে প্রবৃদ্ধি ছিল ঋণের ক্ষেত্রে, সেটা খুবই ধীর গতিতে আগাচ্ছিল। কিন্তু 18 সালের পরেও প্রকৃতপক্ষে এই উন্নয়ন প্রকল্পের নামেই বেশি পরিমাণ ঋণ করতে হয়েছে, যে কারণে ঋণের প্রবৃদ্ধি, আমি বলবো যে বিগত 40 বছরে যে ঋণ করেছে, 5 বছরে তার সমপরিমাণ ঋণ করেছে বাংলাদেশে, যে কারণে এক্সপোনেনশিয়াল একটা গ্রোথ প্রবৃদ্ধি ঋণের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। শুধু ঋণ গ্রহণ করার পরিমাণই বাড়েনি, বরং এই সময় বেড়েছে ঋণের সুদ আসল পরিশোধের চাপও। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিদেশি ঋণের সুদ আসল বাবদ 2020 সালে সরকারকে পরিশোধ করতে হয়েছিল $373 কোটি। 2024 সালে যা বেড়ে দাঁড়িয়েছে $735 কোটিতে। অর্থাৎ 5 বছরের ব্যবধানে সুদ আসল পরিশোধের পরিমাণ বেড়েছে $362 কোটি, যা সামনের বছরগুলোতে আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এটা কিন্তু আগামী দিনগুলোতে আরও বাড়বে এই পরিমাণটা, এবং সেটা দ্রুত গতিতে বাড়বে। আগামী যদি 5-10 বছরের আপনি প্রাক্কলন করেন, তাহলে দেখবেন যে আপনার ঋণ পরিশোধ, অর্থাৎ সুদ এবং আসল সহ যেটা আমাদের পরিশোধ করতে হবে প্রতি বছর, এই পরিমাণটা কিন্তু দ্রুত গতিতে বাড়তে পারে। 60 to 70% ডেট সার্ভিস আমাদের বৃদ্ধি পেয়েছে এই বিগত 4 বছরের মধ্যে। ইভেন 2026 যে আগামী বছর আসছে, সেই জায়গায় আমাদের কিন্তু পেমেন্ট অনেক বৃদ্ধি পাবে। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনগুলোতে বিদেশের ঋণ নির্ভরতা কমাতে মনোযোগ দিতে হবে অভ্যন্তরীণ আয়ের উৎসে। সেই সাথে ঋণ নিলেও তার যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে। দুর্নীতি হয়েছে, অর্থ সেখান থেকে বিভিন্নভাবে পাচার করা হয়েছে, এবং যে অর্থটাকে ব্যবহার করা হয়েছে এটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করিনি, এবং এর ফলেই কিন্তু আজকে আমরা এই ঋণের একটা ফাঁদের মধ্যে আমরা পড়ে গেছি। কাজেই ভবিষ্যতে যাতে আমরা ঋণের সদ্ব্যবহারটা নিশ্চিত করা সম্ভবপর হয়, এটার উপরে গুরুত্ব দিতে হবে। তথ্য বলছে বাংলাদেশ বৈদেশিক ঋণের বড় অংশই আসে বিশ্ব ব্যাংক থেকে। এরপরেই আছে জাপান ও এশীয় উন্নয়ন ব্যাংক। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দীর্ঘদিন কর্তৃত্ববাদী রাজনীতির কারণে দেশের অর্থনীতিতে অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এর ফলে অপ্রচলিত খাতের শ্রমজীবীদের মূলধারায় নিয়ে আসা সম্ভব হয়নি। রোববার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দেশে অপ্রচলিত খাতে শ্রমিকের সংখ্যা প্রায় 7 কোটি, যা শ্রমবাজারের প্রায় 85%। কৃষক, দিনমজুর, গৃহকর্মী সহ বিপুল এই শ্রমিকদের নাই কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি, পায় না আইনি সুরক্ষাও। শ্রম সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিকদের সুরক্ষার কথা সরকার বললেও তা আইনের বইয়ে সীমাবদ্ধ থাকছে। শ্রমিকদের বিভিন্ন ভয় দেখিয়ে ইউনিয়ন করার অধিকার থেকে বিরত রাখা হয়। 5টা বিষয়ে খুব কথা বলতে চেয়েছিলাম: মজুরি, ক্ষতিপূরণ, কর্মকালীন এবং কর্মহীনতার সুরক্ষা, শ্রম এবং কর্মজগতের রূপান্তর এবং তার প্রস্তুতি, এবং সর্বক্ষেত্রে শ্রমিকদের ক্ষেত্রে সমতা। এবং সেই সমতার ক্ষেত্রে প্রথম একটা বিষয় নিয়ে এসেছিলাম যে নারীদের মাতৃত্বকালীন ছুটিরও একটা সমতা থাকা উচিত ছিল।
কিন্তু সেগুলো আমরা আমাদের খুব একটা পাইনি। দীর্ঘদিনের অসম রাজনীতি প্রতিযোগিতাহীন অর্থনীতির সৃষ্টি করেছে এমনটাই জানিয়ে অর্থনীতিবিদরা বলেন, উন্নয়নের যে তথ্য দেয়া হয়েছিল তা ছিল অতিরঞ্জিত। সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না। এখন সময় এসেছে সংস্কারের মাধ্যমে গণপেক্ষ অর্থনীতি ও সমাজনীতি পরিচালনা করার। পরিবীক্ষণ করা এবং জবাবদিহিতার ভিতরে রাখার এই চেষ্টাটা সেই অর্থে চলমানভাবে আমরা খুব একটা করি নাই আগে, এবং যেটা জনগ্রাহ্যভাবে সেভাবে হবে, সেটা তো আমরা এটা নাগরিক সমাজের ক্ষমতায়নের একটা অংশ হিসেবেই কিন্তু আমরা এইভাবে দেখছি আর কি। এ সময় শ্রম উপদেষ্টা বলেন, বিগত সময়ে সংসদ সদস্যদের 60% ছিল ব্যবসায়ী, ফলে ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছেন তারা। বলেন, সময় স্বল্পতার কারণে অপ্রচলিত খাতের শ্রমিকদের সুরক্ষার মধ্যে আনা যায়নি। যে সংসদে 60% বিজনেসম্যানরা থাকে, তো সেই সংসদে যে মন্ত্রী হবেন, কয়জন পলিটিক্যাল মন্ত্রী হবেন আর কয়জন পলিটিক্যাল মন্ত্রী যারা আছেন তারাও দেখা যায় আরে এই লোক তো যা করতেছে আমাকেও করতে হবে। আমি যেই মন্ত্রণালয়ে গেছি, আমার কাছে মনে হচ্ছে না এটা মানে চুরির মহাসাগর। দীর্ঘদিন ধরে উচ্চ সুদ হার ও ব্যাংকিং খাতের উচ্চ খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ উঠে আসে আলোচনায়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আগামী 20 ডিসেম্বর থেকে বাড়ছে রেলওয়ে পূর্বাঞ্চলের যাত্রীবাহী ট্রেনের ভাড়া। এজন্য নতুন দামে বিক্রি হচ্ছে অগ্রিম রেল টিকিট। নতুন নিয়মে 2-1টি ছাড়া অধিকাংশ ট্রেনের ভাড়া বেড়েছে সর্বনিম্ন 5 টাকা থেকে সর্বোচ্চ 226 টাকা পর্যন্ত। এ ভাড়া বৃদ্ধি যাত্রীদের উপর বাড়তি চাপ, অভিযোগ যাত্রীদের। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট। ক্যামেরার সাথে ছিলেন সঞ্জীব দে। নদীমাতৃক বাংলাদেশে রেলপথে রয়েছে অনেক সেতু। পুরনো সেতু মেরামত করে ব্যবহার করার সময়কাল বাড়ানোর পাশাপাশি রেলপথের আধুনিকায়ন সহ নতুন রেলপথের জন্য নির্মাণ করা হয়েছে নতুন নতুন সেতু। রেলের ব্রিটিশ সময়কার নিয়ম অনুযায়ী রেল যে সেতুগুলোর উপর দিয়ে চলবে সেগুলো রক্ষণাবেক্ষণে পন্টেজ চার্জ দিতে হয়, যাতে প্রতি কিলোমিটার সেতুর হিসাব ধরা হয় 25 কিলোমিটার। এতদিন রেলের পূর্বাঞ্চলে 7 সেতু পন্টেজ চার্জের আওতায় থাকলেও যোগ হচ্ছে আরও 11টি। এতে বেড়েছে পূর্বাঞ্চলে বিভিন্ন রুটের দূরত্ব। আর সে হিসেব করেই এবার পূর্বাঞ্চলের সব ট্রেনেই বেড়েছে টিকিটের দাম। ব্রিজের মেইনটেনেন্সের যে কস্ট, যে আমি অনেকটা বেশি ইনভেস্ট করতেছি, আমি অনেক টাকা খরচ করে একটা ব্রিজ বানাচ্ছি, সেইটার প্রত্যেক বছর আমাদের রক্ষণাবেক্ষণ করতে হয়। সেই রক্ষণাবেক্ষণ ব্যয় তোলার জন্য এটা ব্রিটিশ নিয়ম অনুসারে পন্টেজ চার্জটা আরোপ করা হতো। ট্রেনে যখন সে ট্রাভেল করবে তার টয়লেট অন্যান্য যেগুলো আছে সেগুলো যাতে পরিষ্কার থাকে, সেই ব্যাপারে আমরা সর্বদাই সচেষ্ট আছি। নতুন নিয়মে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা কক্সবাজার রুটে ভাড়া বেড়েছে সর্বনিম্ন 15 টাকা থেকে সর্বোচ্চ 226 টাকা পর্যন্ত। ঢাকা সিলেট ও চট্টগ্রাম সিলেট এবং চট্টগ্রাম জামালপুর ও ঢাকা দেওয়ানগঞ্জ রুটে সব ট্রেনে ভাড়া বেড়েছে সর্বনিম্ন 5 টাকা থেকে সর্বোচ্চ 127 টাকা পর্যন্ত। 20 ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন এই বর্ধিত ভাড়া। এই জন্য নতুন দামে বিক্রি হচ্ছে অগ্রিম রেল টিকিট। মেইল এবং অর্ডিনারি ট্রেনের যে টিকিট আছে ওটা গাড়ি ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা আগে দেওয়া হয়, ওইটা ওই দিনই কার্যকর হবে। এমনি ওই দিন থেকে 20 তারিখ থেকে নতুন ভাড়া কার্যকর আমাদের। সেই টিকিটটা আমার যে দিনে কাটুক। এর আগে 2 দফায় 2012 সালে 50% ও 2016 সালে 7.5% ভাড়া বাড়ানো হয়। নতুন করে ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন যাত্রীরা। আমরা কমফোর্ট পাচ্ছি না, ঠিকভাবে হচ্ছে যে আমরা চলতে পারতেছি না। ভাড়া বাড়াবে, এটা তো কোন সাপেক্ষে? এমনিতে সিট পাই না আমরা, আবার ভাড়া বাড়াবে। এতদিন লসে দেখছেন আপনি, ভাড়া বাড়ান না, এখন লাভ আসতেছে ভাড়া বাড়াই দিন, এটা কোন ধরনের কথা? ভাড়াটা না বাড়ায় যদি দুর্নীতিটা কমান তাহলে কিন্তু আপনার প্রফিটটা ওইদিকে ইনক্রিজ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ হিসেবে চাই না ভাড়াটা বাড়ুক আর কি, আর দুর্নীতি বন্ধ করলে তো ভালো হবে, আর এমনিতে তো লাভই হচ্ছে। গেল অর্থ বছরে পূর্বাঞ্চল রেল টিকিট বিক্রি করে আয় করে 1004 কোটি টাকা। নতুন ভাড়া কার্যকর হওয়ায় প্রায় 40 কোটি টাকা বাড়তি আয় হবে রেলের। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরে। বাধ্য হয়ে নোনা পানি কিংবা বাড়ির সামনে গর্ত করে জমে থাকা পানি ব্যবহার করতে হচ্ছে এই চরে থাকা 4 শতাধিক পরিবারের। সরকারি উদ্যোগে 4টি গভীর নলকূপ তৈরি করা হলেও 3টি এখন বিকল। নোয়াখালী রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নেই টিউবওয়েল, ভরাট হয়ে গেছে পুকুর, বিকল গভীর নলকূপ, পাশে নদীর লোনা পানি, চারদিকে সুপেয় পানির জন্য হাহাকার। এই চিত্র নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের। এই চরে 2টি গুচ্ছগ্রাম ও একটি আশ্রয়ণ প্রকল্পে 4 শতাধিক পরিবার বসবাস করেন।
কয়েক বছর আগে চরটিতে সরকারিভাবে দুটি বড় পুকুর খনন করা হলেও বিভিন্ন সময়ের দুর্যোগে পলি পড়ে পুকুরগুলো ভরাট হয়ে গেছে। সরকারি উদ্যোগে 4টি গভীর নলকূপ স্থাপন করা হলেও 3টি বিকল। এমন পরিস্থিতিতে চরের 2000 বাসিন্দা নিজেদের বাড়ির সামনে গর্ত করে জমা পানি ব্যবহার করছেন। চরবাসীরা জানান 7 বছর আগে থেকে চর আতাউরে বসবাস শুরু করেন তারা। শীত মৌসুম চলে আসায় বৃষ্টিপাত কমে গেছে। এখন চরে পানির তীব্র সংকট। অনেকে বাধ্য হয়ে মেঘনার লোনা পানি ব্যবহার করছেন। তারা অ্যালার্জি ও পানিবাহিত রোগে আক্রান্তও হচ্ছেন। 7টা কল দিছে সরকারিভাবে, 7টা কল 3টা বাদ গেছে, এটা নষ্ট হয়ে গেছে। একটা কল কোনো মতে মানুষ ঠিকঠাক করে মেরামত করে চলে, একটা কল দিতে এতগুলা ফ্যামিলি চলা কোনো প্রকার সম্ভব নয়। সরকারের পুকুরটা কেটে দিছে, এখন ফাটা ভেঙে চলে গেছে, ভরে গেছে। এখন আমরা ব্যবহার করতে খুব কষ্ট। 300 ফ্যামিলির ভিতরে একটা পুকুরও নাই, যা এবার আগে আসছিল অনেকটা হুরি গেছে, জোয়ারে ভাঙ্গি ওইটা হুরি গেছে। প্রত্যেকে নিজের প্রয়োজনে ছোট ছোট গর্ত করে পানি জমাট করে, ওখানে পানি জমলে মানুষও খায় এবং পশু পাখি এখান থেকে তাদের যে গরু ছাগল লালন পালন করে ওরাও পানি খায়, মানুষও পানি খায়। খাঁদা করে হানি, খাঁদাতে তুলি খাই, গরুও খা, বৈঠও খা, এমন অনেক কষ্টটা আছি। 400-500 পরিবারের ভিতরে আঙ্গ একটা টিউবকল আছে খালি, এই কল কতক্ষণ পানি পড়ে কতক্ষণ পানি পড়ে না। চর আতাউরে বসবাসকারীদের সুপেয় পানির সংকট নিরসনে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানায় উপজেলার প্রশাসন। নেক্সট টিআর কাবিখা অথবা নেক্সট এডিপির বরাদ্দ টরাদ্দ যেখান থেকে হোক আমরা চেষ্টা করব সেখানে এই পুকুর খনন এবং কিছু টিউবওয়েল দেওয়ার মাধ্যমে তাদের পানির সংকটটা নিরসন করার, যাতে করে তারা তাদের নিত্য ব্যবহার্য কাজে পানি ব্যবহারের সুযোগ সুবিধা পায়। তাছাড়া পশু পাখি যেগুলো আছে তাদের জন্য যাতে এই পানির সংকলনটা হয়। সুপেয় পানির সমস্যার দ্রুত সমাধান চান চর আতাউরে থাকা প্রায় 2000 বাসিন্দা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 30 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4032-এ। বেচা কেনা হয়েছে 457 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 79টির, কমেছে 249টির, আর অপরিবর্তিত আছে 63টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 4932.97 পয়েন্টে, যা গত বৃহস্পতিবার থেকে 30.87 পয়েন্টস কম। আজ টার্নওভার ওয়াইজ মার্কেটে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 1.4% কম। উল্লেখ্য, আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরমেন্স লক্ষ্য করা গেছে, যার মধ্যে হাইয়েস্ট লস হয়েছে টেলিকম সেক্টরে, ফলোড বাই এনবিএফআই অ্যান্ড ব্যাংক। টার্নওভার ওয়াইজ টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে টেক্সটাইল, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ফুড অ্যান্ড অ্যালাইড। আজকের সর্বাধিক ট্রেডেড স্টকসগুলো হলো ওরিয়ন ইনফিউশন লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেল আইসক্রিম পিএলসি অ্যান্ড মন্নো ফ্যাব্রিক্স লিমিটেড। গ্রিন কার্ডের আদলে এবার যুক্তরাষ্ট্রে চালু হলো ট্রাম্প গোল্ড কার্ড। $10 লাখ এই কর্মসূচির আওতায় ধনী বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হবে দ্রুত গতিতে, বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 12 কোটি টাকা। ইতোমধ্যে ট্রাম্প গোল্ড কার্ড নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গোল্ড কার্ড কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় এবার কার্ডটি চালু করলেন ট্রাম্প। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই কার্ড সব যোগ্য ও যাচাইকৃত ব্যক্তিদের জন্য সরাসরি নাগরিকত্বের পথ উন্মুক্ত করবে। মার্কিন প্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে তাদের অমূল্য মেধাবীদের ধরে রাখতে পারবে। এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী ট্রাম্প গোল্ড কার্ড এমন ব্যক্তিদের দেয়া হবে যারা প্রমাণ করতে পারবেন যে তারা যুক্তরাষ্ট্রকে উল্লেখযোগ্য সুবিধা দিতে সক্ষম। এছাড়াও গোল্ড কার্ড স্কিম রেকর্ড সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে, তবে এর জন্য গুনতে হবে $10 লাখ ফি বা বাংলাদেশি মুদ্রায় 12.20 কোটি টাকা, যা তাদের সক্ষমতার প্রমাণ হিসেবে গণ্য হবে। অন্যদিকে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি তাদের কর্মীদের স্পন্সর করে তবে তাদের গুনতে হবে $20 লাখ। এর সঙ্গে বাড়তি কিছু ফিও প্রযোজ্য হবে। এই গোল্ড কার্ড এমন এক সময় দেওয়ার ঘোষণা এলো যখন ওয়াশিংটন তাদের অভিবাসন নীতি আরও কঠোর করছে।
ট্রাম্প প্রশাসন এরই মধ্যে কর্মী ভিসার ফি বাড়িয়েছে এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দিচ্ছে। ওয়েবসাইটে আরও বলা হয়, শীঘ্রই এই কর্মসূচির প্লাটিনাম সংস্করণ চালু হবে। $50 লাখ ওই কার্ডধারীরা বিশেষ কর ছাড়ের সুবিধাও পাবেন। তবে আবেদন যাচাই বাছাইয়ের আগেই অফেরতযোগ্য $15,000 প্রসেসিং ফি হিসেবে জমা দিতে হবে। এছাড়া আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী সরকারি আরও কিছু ফি যোগ হতে পারে। এর আগে ট্রাম্প গোল্ড কার্ডকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের সঙ্গে তুলনা করেছিলেন। গ্রিন কার্ডের মাধ্যমে সব আয়ের অভিবাসীরাই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পান এবং সাধারণত 5 বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তবে এবার ট্রাম্প স্পষ্ট করেছেন, গোল্ড কার্ড কেবল উচ্চ পর্যায়ের পেশাজীবীদের জন্য। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র এমন মানুষ চায় যারা উৎপাদনশীল। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনার সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।